নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সর্ববিষয়ে জ্যোতিষ, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তবে শুরুতেই যেটা আজকের দিনে আমাদেরকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিটিভিএন একেডি প্লাস, আপনাদের ভীষণ পছন্দের একটা চ্যানেল। আর এই চ্যানেলের যিনি কর্ণধার ছিলেন, একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অজিত কুমার দাস, আজ তার প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসে আমরা সকলে প্রত্যেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তার এই প্রয়াণ দিবসকে আরও বর্ণময় করে তুলতে, তার বর্ণময় কর্মজীবনের উদ্দেশ্যে তাকে যে শ্রদ্ধাঞ্জলি, সেটা আজ সিটিভিএন তথা গোটা একেডি পরিবার আমরা প্রত্যেকেই পালন করছি রক্তদান শিবিরের মাধ্যমে। রক্ত শুধু তো রক্ত নয়, একটা জীবন। তার বর্ণময় জীবনকে মনে করার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। আপনারা সকলে পাশে থাকুন সিটিভিএন একেডি প্লাসের। আপনাদের ভালোবাসায় স্বর্গীয় অজিত কুমার দাস, তার যে এই প্রয়াস, এই যে প্রচেষ্টা, সেগুলো আরও উজ্জ্বল হয়ে উঠুক, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাই আমরা সকলে মিলে। চলুন এবার আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। তাই আপনারা এবার থেকে এই অনুষ্ঠানটিকে ঠিক যেমন টিভির পর্দার ওপার থেকে দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, ইউটিউব থেকেও এই ভালোবাসা দেওয়া শুরু করুন। আপনার হাতে যে মুঠো ফোনটা রয়েছে সেটা নিয়ে ইউটিউবে চলে যান। সেখান থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে আমাদের এই অনুষ্ঠানের। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সিটিভিএনকে একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। এবার আসি আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়। শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে, এই ঠিক স্টুডিওতে আসার আগেই যার অনুষ্ঠান আর কি, সেই দাদা এবং আমি যখন আসছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলত দাদা বলছিলেন যে তার যে ভবিষ্যৎবাণী সেটা তাকেই একেবারে বিরক্ত করে ছাড়ছে। তিনি একদম, আপনারা অনুষ্ঠানগুলো দেখলেই বুঝতে পারবেন, একদম বলেই দিয়েছিলেন যে বর্ষণ প্রচুর হবে, গরমের ভাব কিছুটা কমবে, খুব কম সময় আমরা এই বছর গরম অনুভব করব। ঠিক তেমনই কিন্তু হয়েছে। আর সেই মতো বর্ষণের কারণে খানিকটা বিরক্ত কিন্তু দাদাও। তবে আরও একটা বিষয় আছে, গতকালের তার একটা খুব ভালো অভিজ্ঞতার কথা একটু আগেই আমিও শুনছিলাম। আমি চাইবো সেই অভিজ্ঞতার কথাটা আপনারাও শুনুন। তাই চলুন তার সঙ্গে সরাসরি কথা বলি। যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক দি কাশ্যপ। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একটু অন্য রূপে, অন্যরকম জায়গা থেকে অনুষ্ঠান। নিশ্চয়ই এর আগেও অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখছেন। দেখতে দেখতে সয়ে যাবে। যাই হোক, তা সত্যিই তো দেখুন, ভবিষ্যৎবাণী তো আমার কাজে লাগবে না, আপনার কাজে লাগবে সেই ভেবে ভবিষ্যৎবাণী করা যায় না জ্যোতিষশাস্ত্রে। কারুর কাজে লাগবে, কারুর কাজে লাগবে না, কেউ সুখ পাবে, কেউ দুঃখ পাবে। ভবিষ্যৎবাণী সেই আঙ্গিকেই হয় যখন দেশ দশ সাপেক্ষে হয়। সেখানে বৃষ্টি তো আমাকে কীরকম জ্বালাচ্ছে গত মঙ্গলবার থেকে, সেটা যারা আমার চেম্বারে নাম নথিভুক্ত করেছিলেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি তো আরও পাচ্ছি, আমি ডবল হাড়ে টের পাচ্ছি আর কি। কিন্তু কী করব বলুন, এটাই তো গ্রহযোগ, এটাই তার প্রবণতা, এটাই হওয়ার ছিল, সেটাই হচ্ছে। প্রকৃতির তো আলটিমেট, তার উপরে কোনোদিন বিজ্ঞান যেতে পারেনি, পারবেও না। যাই হোক, সেটা মেনে নিতে হবে। বর্ষণ, বৃষ্টির প্রয়োজন আছে, সুতরাং সেটা হচ্ছে, হোক, কিছু করার নেই, মানিয়েই চলতে হবে আমাকে, আপনাকে, সকলকে। কারণ পেটটা ভরাতে গেলে সঠিক জলের প্রয়োজন, এবং জল না থাকলে চাষি ভাইয়েরা তাদের চাষাবাদি বা ভালো করে করবেন কী করে, আপনি আমি খাদ্যদ্রব্য পাবোই কী করে। সুতরাং একটা বড় সোশিও ইকোনমিক্যাল পরিপ্রেক্ষিতে বৃষ্টির প্রয়োজনীয়তা আছে। এদিকে আমরা বৃষ্টিতে চেম্বার নষ্ট হচ্ছে, ওদিকে ফ্রান্সে 1000 জন প্রায় ওপরে চলে গেছে গরমে। তা এটাই প্রকৃতি, এটাই প্রাকৃতিক নিয়ম, সেরকমই হচ্ছে। আর বৃষ্টি যে অভিজ্ঞতার কথা বললো, দেখুন, সেটা আমরা স্টুডিওর মধ্যে করছিলাম। সেই অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে শেয়ার করতে গেলে ওটাকে অন্যরকম গল্পের ছলে শেয়ার করা উচিত। এবং সেই অভিজ্ঞতাটা মানে আমার শাস্ত্রীয় ব্যাখ্যার অভিজ্ঞতা হিসেবে খুব ভালো অভিজ্ঞতা, কিন্তু আমার কাছে যারা এসেছিলেন
সেই মানুষগুলোর জন্য খুব ভালো অভিজ্ঞতা না, মানে খুব মন্দ অভিজ্ঞতা এরকম না, কিন্তু মানে একটা খুব কী বলবো জগা খিচুড়ি মার্কা তাদের অবস্থা, তাদের সন্তানকে নিয়ে আর দিদিমার নাতনিকে নিয়ে আর কি। তো যাই হোক, সেগুলো আমি অ্যানালিসিসটা যখন জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে মনুষ্য জীবনের জন্য করি, তখন স্ট্রেট ফরওয়ার্ড আমি বারবার বলি যে জন্ম ছকটার বিশ্লেষণ হয় বাস্তুতান্ত্রিকভাবে, মানে আমি তাই করি। কোন গ্রহ কোথায় বসলে কি ফল দেবে, জ্যোতিষশাস্ত্রের কিছু এবিসিডি রুলিং আছে, এটা একদম ঠিক, কিন্তু তার মানেই এই না যে ওটাই ঘটবে। যেরকম ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বৃষ্টি হচ্ছে, অন্তত আমাদের দক্ষিণবঙ্গের মূল যে দক্ষিণ অংশ কলকাতা এবং সারাউন্ডিংস, তো এই মুহূর্তে চারটাকে যদি আমরা দেখি, এই মুহূর্তে কিন্তু ধনু রাশি চলছে। এবার ধনু রাশি তো অগ্নিতত্ত্ব প্রধান রাশি, এবং জাস্ট পূর্ণিমার ক্ষণ চন্দ্রদেব উজ্জ্বল করে আকাশে আছেন, কিন্তু ধনু রাশি স্থিত আছেন চন্দ্রদেব। রবিদেব নিজে মিথুন রাশির ঘরে বসে আছেন, এবং মিথুন রাশির ঘরে আদ্রা নক্ষত্র ধরে রবিদেব আছেন। যেহেতু সবে অম্বুবাচী গেছে, আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অম্বুবাচী হয় 3 ডিগ্রি 20 মিনিট, সেই অংশে এরপরে 13 ডিগ্রি 20 মিনিট অবধি আদ্রা নক্ষত্রে রবিদেব গমন করবেন। তা অটোমেটিক্যালি আদ্রা নক্ষত্রে আছেন রবিদেব। কিন্তু ধনুরাশির ঘরে চন্দ্র, ধনুরাশির ঘরটা কিরকম অগ্নিতত্ত্ব প্রধান, তো অগ্নিতত্ত্ব প্রধান ঘরে বৃষ্টি হচ্ছে কি করে? তাহলে চন্দ্র থাকা অবস্থায়, তাহলে তো গরমে জ্বলছে যাওয়া উচিত। সুতরাং বিষয়টা এত এবিসিডি মার্কা জ্যোতিষশাস্ত্রে নয় অ্যাকচুয়ালি। তার কারণ ধনু রাশির ঘরে যে চন্দ্রদেব আছেন, তিনি বর্তমানে পূর্বাষাঢ়া নক্ষত্রে আছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মালিক শুক্রদেব অশ্লেষা নক্ষত্র ধরে জলরাশিস্থ কর্কটে আছে। এবার অশ্লেষা নক্ষত্রের যে মালিক বুধ, তিনিও কিন্তু জলরাশিস্থ পুনর্বসু নক্ষত্র ধরে সেই কর্কট রাশির ঘরেই আছেন। এবার যখনই আমরা নক্ষত্র স্পেসিফিকেশনে ঢুকে যাচ্ছি এবং জোন ওয়াইজ কোনো দেশকে বা কোনো রাজ্যকে আমরা যখন দেখা শুরু করছি, মানে এটা ভূচক্রে কাস্ট করা যায়, অনেক ওপর লেভেলের ব্যাপার। এটা খালি অম্বুবাচীর উপবাস আর লাল কাপড় গলায় দিলে সব হয়ে যাবে, এই জ্যোতিষশাস্ত্র সেটা নয়। আর ওই বৃষ্টি যে গতকালের অভিজ্ঞতার কথা বলছিল, অ্যাকচুয়ালি সেটা নয় বলেই আমার সামনের যিনি বসেছিলেন তিনি একজন ডাক্তারবাবু, যার ফলে তার সাথে আমার যখন আলাপ আলোচনাটা একটা হাইয়েস্ট লেভেলে উঠে গেছে, ফিজিওলজিক্যাল কেমিক্যাল স্ট্রাকচার অফ এ হিউম্যান বডিকে নিয়ে, উনি ওনার অ্যাসপেক্ট, আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট, দুটো জায়গায় দুজন যখন গিয়ে মিট করছি, এর থেকে বেশি খুশির জিনিস হতেই পারে না। কারণ আমি ওই আঙ্গিকেই কোনো মানুষকেও বিচার করি। যখন কোনো মানুষকে বিচার করব, কোনো সঙ্গবদ্ধ মানুষকে বিচার করব, তখন মানুষের অবশ্যই এই বাস্তুতান্ত্রিকভাবে তার মনাত্মার শরীর কীরকমভাবে বন্ড করে আছে, অ্যাকচুয়ালি তার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াটা কী হচ্ছে, যার ফলে তার মন আর আত্মার ভাইব্রেশন কীরকম, সেই ভাইব্রেশনে আমি কথা বলি, দেখি, বুঝি, চাহিদা করি, চাহিদা মেটানোর জন্য চাই। এখানে পার্টিকুলার কোনো গ্রহ কোনো রকমভাবে এই রকমই ফল দেবে। এই যে আপনারা শোনেন রাশিফলে, বা এই ঘরে এই গ্রহ থাকলে কোন রাশির ভালো, কোন মানুষের ভালো, এইগুলো আমার কাছে আজ যখন মাথার অর্ধেকের বেশি চুল উঠে গেল আমার জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতে করতে, তখন এইগুলো আমার কাছে এবিসিডি অফ অ্যাস্ট্রোলজি, মানে একদম প্রাথমিক শিক্ষা, যেগুলোর পেছনে আপনারা ধাবিত হন, যার ফলে হোঁচট খেয়ে পড়লেন, যার ফলে খুব কঠিন অবস্থাতেও দেখুন দুটো অনামী দল গতকাল রাত থেকে আজকে ভোরবেলা আমাদের ভারতীয় টাইম অনুযায়ী দুটো নামী দলকে বিশ্বকাপের বাইরে করে দিল, প্যারাগুয়ে এবং মরক্কো। আর কোনো মতে প্রায় গেল রব উঠে যেতে যেতে 94+ মিনিটে গিয়ে ব্রাজিল বেঁচে গেল। হ্যাঁ, খেলেই বেঁচেছে, কিন্তু খেলার পরেও একটা 4 আঙুল লাগে, যেটা ব্রাজিলের ক্যাপ্টেনের সাথে আছে। সব
কিছুই শোনাবো। সুতরাং হোলিস্টিক যখন কাজ হয়, হোলসাম যখন কাজ হয় সবাই মিলে, তখন তার যে নেতা তার কপাল লাগে। যেরকম বিজেপি মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি, যার ফলে কে মুখ্যমন্ত্রী হবে তার চার্ট বা তার ডেট অফ বার্থ অ্যানালিসিস করে আমার কাছে কোনো লাভ ছিল না। তা বিজেপির নেতা হিসাবে আমি কাকে ধরেছিলাম 2025-এর অগস্ট মাস থেকে? মিস্টার শ্রমিক ভট্টাচার্যকে, কারণ তিনি সভাপতি, তার মানে তো তার লিডারশিপেই চলছে বিজেপি, রাজ্য বিজেপি। সুতরাং তার কপালকে আমি গুনে দেখেছিলাম 25 সালের আগস্ট মাসে সম্ভবী রাষ্ট্রে বড় আছে এপিসোড। বিশ্বকাপ শুরু না, বছর শুরুর আগের থেকে রোনাল্ডোর কপাল বলেছি ভালো, খেলতে হবে তো পর্তুগালকে, শুধু কপাল দিয়ে কিছু দূর অবশ্যই চলে যাওয়া যাবে, কিন্তু খেলার সঙ্গে এই কপালটা যখন ম্যাচ করে তখন 2022 সালের লিওনেল মেসি এবং তার দল আর্জেন্টিনা হয়, যেটা 22 সালের বিশ্বকাপের আগে ঘোষণা ছিল। এখন পর্তুগাল যদি গত আর্জেন্টিনার মতো খেলতে পারে, মেসির মতো রোনাল্ডোকে খেলতে হবে না, মেসির অর্ধেক খেলুক রোনাল্ডো, কিন্তু গত বছর আর্জেন্টিনা দলের মতো পর্তুগাল খেলুক নেক্সট ম্যাচ থেকে, ক্রোয়েশিয়া ম্যাচ থেকে, তাহলেই দেখবেন ফেব্রুয়ারি রোনাল্ডোর কামাল কপালের। কারণ এগুলো এস্টিমেটেড, খালি কপাল দিয়ে সব হবে না, আবার খালি কর্ম করলেও সব হবে না। কর্ম করলে যেহেতু সব হবে না, ছোট দলগুলো চমকাবে। ডিআর কঙ্গো থেকে কেপ ভার্দে যারা রাউন্ড অফ 32-এ উঠে এসছে, কিরকম অবাক করেছে বলুন আপনাকে আমাকে। খেলা ভালো লাগছে না, আমার তো ফুটবল প্রেমী হিসেবে ভালোই লাগছে না। কিরকম এআই মার্কা খেলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ভয়ঙ্কর অভাব। সুতরাং সব কিছু মিলিয়ে যখন আলাপ আলোচনা করব, কোন ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের পজিশন দেখব, কিন্তু পজিশনটা কেবল রাশিগতভাবে ওইখানে থাকলে মঙ্গল গ্রহ এই ফল দেয়। থার্ড হাউসে মঙ্গল বলা হয়েছে সিংহের মতো পরাক্রম। আমি মিনিমাম 100টা চার্ট আপনাদের সামনে অনলাইন যদি সিটিভিএন ব্যবস্থা করে আমি দেখিয়ে দিতে পারি, সেই মানুষগুলোকে অনলাইনে রেখে দেখিয়ে দিতে পারি যাদের থার্ড হাউসে চন্দ্র আছে, তারা পিঁপড়ের থেকেও কম সাহসী। পিঁপড়ে যেরকম সুযোগ পেলে টুক করে কামড়ে দিয়ে পালিয়ে যায়, তার থেকেও কম সাহসী, কিন্তু থার্ড হাউসে মঙ্গল আছে। সুতরাং থার্ড হাউসে মঙ্গল মানে আপনাকে আমাকে সিংহ বানাবে এরকম কোনো মানে নেই, কোনো মানে নেই। সুতরাং ওই আমি বারবার বলি না, ডালের মজা তলে, ডালের ওপরে জলই থাকে। সেই জন্যে মায়েরা বউরা যখন খেতে দেয় একটু গুলিয়ে নিয়ে ডালটা দেয়, কারণ মূল সারটা নিচে থাকে। জ্যোতিষশাস্ত্র ঠিক ওরকম, ওপরে দেখতে থাকলে জল আছে, জল সাঁতরাবেন, কিচ্ছু সার পাবেন না। আর যদি নিজের জীবনের প্রকৃত চাহিদা থাকে সেটাকে অ্যাচিভ করতে হয়, তাহলে জ্যোতিষশাস্ত্রের ভেতরে ঢুকতে হয়। এই রাশি, আরে কোনো গ্রহ বক্রি হবে, কোনো গ্রহ সোজা হবে, এ তো নর্মাল ফিনোমেনা, বৈজ্ঞানিক ব্যাপার, অ্যাস্ট্রোনমিক্যাল কনসেপ্ট পৃথিবীর সাপেক্ষে। বক্রি গ্রহই কি বুঝি না, কোন রাশির ভালো হবে বুধ বক্রি হলে, কোন রাশির ভালো হবে শনি বক্রি হলে। এ বাবা, কি পচা পচা ব্যাপার। আপনার জন্মছকে শনিদেব বক্রি আছে, বুধ বক্রি আছে কি, থাকলে তার নক্ষত্র বা তার ডিগ্রিগত অবস্থান কি, কোন পজিশনে আছে, এখন আকাশে বুধটা বা শনিটা বক্রি অবস্থায় কোন পজিশনে, আপনার হরস্কোপ সাপেক্ষে এতগুলোকে কম্বাইন করে বুঝতে হয় গ্রহটা বক্রি হলে তখন কি হয়। আর বক্রি গ্রহ সর্বদা বলবান, একটা কথা বলেছি না, তার কারণ সরবলের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম বল হচ্ছে চেষ্টা বল। কোনো গ্রহ বক্রি হওয়া মানে তার চেষ্টা বল 3 গুণ বৃদ্ধি পায়। আর কোনো কেউ যখন চেষ্টা শুরু করে তখন প্যারাগুয়েও জার্মানিকে হারায়, মরক্কো হাসতে হাসতে নেদারল্যান্ডকে হারায়। আরও অঘটন সামনে অপেক্ষা করছে হয়তো বিশ্বকাপের, সেরকমই করবে। মানে সব ছোট টিমগুলো তখন দেখবেন ওই বক্রি গ্রহদের মতো এফোর্ট মারছে, এফোর্ট, যার সামনে বড় টিমও নাস্তানাবুদ হয়ে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের। বিষয়গুলো এরকম। তবে ব্রাজিল, জার্মানি বা ফ্রান্সের সাপোর্টাররা কিন্তু একটা কথা বলতে শুরু করেছে, মানে আমার বেশ কিছু বন্ধু বললো আর কি সেদিন, বলে তুই গুনে দেখেছিস ঠিকমতো সত্যি আর্জেন্টিনা পাবে না? আমি বললাম কেন হঠাৎ এই কথা বলছিস? বললো না রে ভাই, আমরা সেটিং শুনেছি তো এতদিন রাজনৈতিক, আমি বলছি ফিফা আর আর্জেন্টিনা সেটিং হয়েছে মেসির জন্য। আমি বললাম এই রে, এইসব বলে তো আমি ভাই গ্রহ নক্ষত্র দিয়ে বলতে পারবো না।
বলছে পুরো সেটিং আছে, আর্জেন্টিনাকে ওরা চ্যাম্পিয়ন করবে, মেসিকে আবার বিশ্বকাপ দেবে। তাহলে ভাই আমি হাত তুলে গোবিন্দ হয়ে যাচ্ছি, আমি তাহলে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব নিয়ে কোনো কথা বলবো না। আমি নর্মাল পড়ে যা দেখেছিলাম, গতবার বলেছিলাম হবে, মেসি দুর্দান্ত খেলে তার দল নিয়ে হয়েছে, কপাল সাথ দিয়েছে। এখন 40 বছরে মেসি গত 24শে জুন জন্মদিনের পর থেকে পড়ে গেছে। আর্জেন্টিনার কোচের কপালও সেরকম বিশাল কিছু নেই। এখন তো জানি না, বাদ বাকি আমি বলতে পারবো না সেটিং টেটিং। এখন কেউ ফোনে বসে আছেন, তার সেটিংটা আমাদের সাথে সুন্দরভাবে হোক, বৃষ্টি চলো, সেটাই আমরা করি। আর বর্ধমানে কিন্তু বুকিং অন হয়ে গেছে 8ই জুলাইয়ের জন্য। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুদেশনা ব্যানার্জি বলছি। কি ব্যানার্জি? একটু জোরে বলতে হবে। কি ব্যানার্জি? সুদেশনা ব্যানার্জি। কোথা থেকে বলছেন ম্যাম? টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলুন। আমি স্যার আপনাকে অনেকদিন থেকে চেষ্টা করছি, ধরতে পারিনি, কারণ আমি না, আপনি তো এতে ভাগ্যচক্রে বসেন না গড়িয়াহাটে। হ্যাঁ, তো একদিনকে গিয়েছিলাম, সেদিনকে গিয়ে আর পাইনি আপনাকে, তো ফিরে এসেছি। আগের তো থেকে বুক তারপর- করাবেন, বুকিং নাম্বারে ফোন করবেন, ওনারা টোটাল প্রসিডিওর বলে দেবে, সেই অনুযায়ী নিশ্চয়ই চলে আসবেন। আজকে বলুন কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন, নামটা বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 7/2/86। 7/2 ভোর 4:05। ভোর 4:05। হ্যাঁ, বেশ। টালিগঞ্জে, মানে কলকাতাতেই। কলকাতাতে জন্ম, ভোর 4:05। কি বার ছিল? ওটা বৃহস্পতি গিয়ে শুক্রবার পড়েছে মনে হয়। কত সাল বললেন? 86। ও সরি, 86। হ্যাঁ, এই 7/2/86। হ্যাঁ ঠিক আছে, 7ই ফেব্রুয়ারি 1986। হ্যাঁ, কি বার ছিল? শুক্রবার, ইংরাজি মতে। হ্যাঁ, ইংরাজি মতে শুক্রবার। হ্যাঁ বলুন। ধনুলগ্ন, ধনুরাশি দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমার বেশ। ছেলে অনেকদিন ধরে চেষ্টা করছি, কিছু থেকে আর বিয়ের ভয়, ওর বিয়েতে নাকি এত বাধা। ও আপনার আমি একটা শখ করেছিলাম, মানে একটু কিছু বড় হতে, তখন ওর ওই দিয়েছিল কাল সর্পদোষ আছে, বীজ দোষ না কি বলে, ওই একটা আছে মাঙ্গলিক, আর ওর বৈদ্যুতিক যোগ আছে। হ্যাঁ, কি যোগ আছে? বৈদ্যুতিক যোগ কি বলে আমি তো জানি, বৈদ্যুতিক যোগ লেখা আছে যা বলছি। এখন ওটাতে খুব বিয়ে টিয়ে আটকায়, মানে বীজ যোগ, কাল সর্প যোগ, বৈদ্যুতিক দোষ, মঙ্গল দোষ। তাহলে আর বাকি রইল কি? বিয়োগটা কি আছে? সবই তো যোগ করে ফেললেন। না, ওই যে বলছি শুক্র বুধ একটা ঘরে রয়েছে দশমের। যে আপনাকে এই যোগগুলোর কথা বলেছে, তার কাছে গিয়ে তাদের যা ভিজিট আছে আর একবার তাদের দেখাবেন। একদম আমি অনলাইনে কথাটা বলছি, তাদের আর একবার দেখাবেন। আপনি দয়া করে, হাত জোর করছি, অন্যরকম কিছু মনে করবেন না, আপনি আমার বুকিং এন্ডে ফোন করে বলবেন কৌশিক আমাকে অনলাইনে বলেছিল, আমি এতগুলো যোগের কথা বলেছিলাম বলে সেই জ্যোতিষশাস্ত্রীদের কাছে আবার গিয়ে দেখাতে। তাদের যা যা ভিজিট সেটা আপনি আমার স্টাফেদের থেকে বুকিং নাম্বারে ফোন করে আপনার গুগল পে বা ফোনপের নাম্বার বা কিউআরটা পাঠিয়ে দেবেন, তারা আপনাকে আমার তরফ থেকে পাঠিয়ে দেবে সেই জ্যোতিষদের যে দক্ষিণাটা, সেটা আপনি আরেকবার করে গিয়ে দেখাবেন তাদের। দেখিয়ে খালি একটা কথা জিজ্ঞাসা করে আসবেন, একটা প্রশ্ন, যে জ্যোতিষশাস্ত্র কত যোগের দ্বারা সৃষ্টি? খালি একটা প্রশ্ন করবেন, তাদের হাতে লিখিত উত্তর নেবেন, আপনি বাড়ি চলে আসবেন, এসে তারপরে আমাকে গড়িয়াহাট ভাগ্যচক্রে নাম লিখিয়ে এসে পরপর দেখাবেন কে কটা যোগের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি খালি এই উত্তরটা দিয়েছে। তারপরে আপনার ছেলের সম্বন্ধে আমি যা জিজ্ঞাসা করবেন, 20 যোগ, 19 যোগ, 18 যোগ, 17 যোগ, সেই নিয়ে কথাবার্তা বলবো। আপনার ছেলে করে কি সেটা আগে শুনি। ইঞ্জিনিয়ার। রাজ্যের বাইরে আছে? না, রাজ্যের বাইরে অনেকদিন ছিল আমেরিকাতে, এখনো কলকাতায়। আমাদের ছেলে যেতে চান, আমাদের বয়স হয়ে গেছে তো, ওর বাবা তো 80 ঊর্ধ্ব বয়স, আমারও প্রায়, আমি নিজে হাঁটা। ব্যাপার হচ্ছে আপনার ছেলের এটা কলকাতায় থাকার হরোস্কোপ নয়। প্রথমত লগ্নপতি 3rd হাউসে, 2nd হাউসে রবি বুধ শুক্রের অ্যামালগামেশন, ভেরি গুড। হরোস্কোপ রাহু কেতুর মধ্যে
কটা প্ল্যানেট আছে, পঞ্চমস্ত রাহু মানুষকে দারুণ 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 ব্যুরোক্র্যাট বানায়। তা আপনার ছেলের যদি কালসর্প যোগে এতই সমস্যা হয়, তাহলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হলো কি করে? রোজগার, এবং আপনার ছেলে বেশ যথেষ্ট তাগড়া রোজগারও করে, সেটাও অসুবিধা নেই আপনার। হ্যাঁ, আপনি না বললেও বয়ে গেছে আমার, আমি তো হিসেবের খাতা তো আমার চোখের সামনে। তাহলে কালসর্পযোগ আপনার ছেলেকে পেট খারাপ হওয়া আর চেস্ট ইনফেকশন ছোট থেকে হওয়া আর একটুখানি সফট মাইন্ডের হওয়া ছাড়া, এমনিতে খুব তেজি লোকও, কিন্তু মনটা তুলতুলে ওর, এবং কিছু লোয়ার পার্ট অফ দ্য বডিতে চোট আঘাত বা কিছু ইউরিনাল প্রবলেম এবং চেস্টের কিছু প্রবলেম আর পেটের কিছু সমস্যা, এটা ছাড়া আপনাকে এই কালসর্প যোগ বলুন। প্রথম কথা তো হচ্ছে এই যে রাহু কেতুর অ্যাক্সিসটা, এটা কালসর্পই না, এটাকে বলে কালমৃত যোগ, কারণ কেতুর শ্যাডোতে প্ল্যানেট আছে, নট রাহুর শ্যাডোতে। সুতরাং কালসর্প আর কালমৃতের ডিফারেন্সিয়েশনই বোঝে না, সবই কালসর্প। ঠিক আছে, হলো তাও। সুতরাং এখানে বিয়ের জন্য সব থেকে বেশি যেটা সমস্যার জায়গা, সেটা হচ্ছে আপনার ছেলের দ্বাদশস্থ শনি মঙ্গলের একত্রীকরণ। স্বক্ষেত্রস্থ মঙ্গল আছে, মঙ্গল দোষ করেছে, সেটা বড় বিষয় নয় অ্যাকচুয়ালি এই চার্টে। মুশকিলটা হচ্ছে ধনপতি দ্বাদশে গেছে, আপনার ছেলের বাইরে থেকে রোজগার করা উচিত ছিল, মানে কলকাতার বাইরে। চতুর্থপতি তার ব্যয় স্থানে আছে, 7ই ফেব্রুয়ারি জন্মেছে, টোটাল হরোস্কোপটা টোটাল বসে আছে এয়ারি আর ওয়াটারি এলাকা জুড়ে। জল আর হাওয়া ম্যাম এক জায়গায় থাকে না, চলে বেড়াতে হয়। সুতরাং বেঙ্গলের বাইরেই অ্যাকচুয়ালি ফ্রুটফুল ওর থাকা, কিন্তু সেটা তো প্রয়োজন অপ্রয়োজনে আছে, কিছু করার নেই। সেখানেও অ্যাকচুয়ালি আমি বলবো মানিটারি স্যাক্রিফাইস করছে, কিন্তু দ্বাদশস্থ শনি মঙ্গলের সাথে ফ্ল্যাশ যে করেছে, ওকে ওই কম্বিনেশন ইঞ্জিনিয়ারের দিকেও নিয়ে গেছে। কিন্তু দ্বাদশ ঘর অ্যাফ্লিক্টেড থাকা মানে বৈবাহিক দাম্পত্য জীবনে আমরা যে ভোগ সুখের যে চাহিদাটা করে তো আমরা বৈবাহিক জীবনে যাই, মানসিক প্রেম, শারীরিক প্রেম, সেখান থেকে যাবতীয় কিছু প্রাপ্তি, সব কিছু মিলিয়ে একটা বিবাহ। এই যে চাহিদার জায়গাটা মানসিক শারীরিক, সেই জায়গাটার এই হরোস্কোপটায় গন্ডগোল আছে, যেটা আপনার ছেলেকে সহজে বিবাহটা মেটেরিয়ালাইজ হতে দিচ্ছে না। এই জায়গাটাকে একটু যদি সলভ করা যায়, টাইম ফাইম দেখা যায়, সঙ্গে আদার্স চার্ট ঠিকমতো অ্যানালিসিস করা যায়, তাহলে আমি বলার চেষ্টা করতে পারি আপনাকে যে ছেলের বিয়ে হওয়ার মতো কখন আর সুযোগ আছে। দুর্দান্ত সুযোগ তো 1 বছর ধরে চলছিল, কি করলেন জানি না, মাই সোলমেটে দিল, ভালো করে দিয়ে সেটাকে কতটা তাগড়াভাবে চেষ্টা করেছেন আমার জানা নেই। সেটা করা উচিত ছিল, গত বছরটা লস করেছেন বেকার। টাইম কিন্তু ভালো আছে আপনার ছেলের, 2026ও ভালো, 2027 আরও ভালো। এটাকে যদি কাজে লাগাতে চান সেই চেষ্টা করুন। এইসব 20, 19, 17 যোগ মাথা থেকে এই বর্ষার জলে ড্রেনে ভাসিয়ে দিন, দেখবেন ভেসে চলে গেছে। বেশ, সবার সবটা ভালো হোক, সেই নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান আর কত যোগে জ্যোতিষশাস্ত্র তৈরি, এটা কিন্তু জেনে আসবেন। ভিজিটটা আমি দিয়ে দেবো সবার, যতজনকে আপনি দেখিয়ে থাকুন, যারা এই যোগ বিয়োগগুলো আপনাকে বলেছে। বেশ, 8ই জুলাই বর্ধমানে দাদার চেম্বার রয়েছে, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করে নেবেন, চলে যান সেখানে এবং সমস্যার সমাধান করুন। আজকের জন্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।